বসিয়েছে। দেশে যখন যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় তখন রাত্রের বেলা পার্লামেন্ট বসিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একথা নরেন্দ্র মোদীর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘোষণা করেননি, কিন্তু তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে চান। তাই রাত 11:30টা পর্যন্ত লড়াই করে সাংসদদের ভালো খাবারের ব্যবস্থা করে তারা মুসলমানদের বিরুদ্ধে একটা আইন পাস করিয়েছে। আজকে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি যেমন গর্বিত, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখে, সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজুকে দেখে ততটাই আমরা লজ্জিত। এই কারণে যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে বৃহত্তর গণতান্ত্রিক দেশ, সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মসজিদ মাদ্রাসা নিয়ে, ওয়াকফ সম্পত্তি নিয়ে তারা মিথ্যাচার করছে, মিথ্যার বেসাতি করছে। তারা দেশের যে ধর্মনিরপেক্ষ সংবিধান, সেই ধর্মনিরপেক্ষ সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়েছে। দেশের সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু তিনি ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে সকাল পার্লামেন্ট শুরু হওয়ার পর থেকে পার্লামেন্টের শেষ পর্যন্ত তিনি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এবং তিনি মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে মিথ্যা বক্তব্য আইনসভার মধ্যে দাঁড়িয়ে রেখে চলেছেন। আমরা কিরণ রিজিজুকে জিজ্ঞাসা করতে চাই, আমার পাঞ্জাবের এক সাংসদ ভাই তিনি বলিষ্ঠভাবে বলেছেন যে हम लोग मुसलमान के कब्रिस्तान के लिए हम लोग जमी दान करेंगे, क्यों हुकूमत से हमको परमिशन लेने होगा। আমি তো মন্দিরের জন্য জমি দান করলে সরকারের অনুমতি নিতে হয় না, আমি গুরুদ্বারের জন্য জমি দান করলে সরকারের অনুমতি নেওয়ার দরকার নেই, হিন্দু কবরস্থানের জন্য জমি দান করলে সরকারের অনুমতি নেওয়ার দরকার নেই, কিন্তু আমি যদি মুসলিম কবরস্থানের জন্য জমি দান করি তাহলে মোদী সরকারের অনুমতি নিতে হবে। আপনারা জানেন ভারতবর্ষের মুসলমান বলে আমরা সবর আর ধৈর্যের পরিচয় দিয়েছি, তাই আমরা পুলিশের ব্যারিকেড ভাঙিনি। যদি নরেন্দ্র মোদী সরকার মনে করেন যে তিনি পার্লামেন্টকে কাজে লাগিয়ে, সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে মুসলমানদের বিরুদ্ধে একের পর এক আইন তৈরি করবেন, জেনে রাখবেন এই ধরনের পুলিশের ব্যারিকেড ভাঙতে কিন্তু সেদিন মুসলমানদের সময় লাগবে না। আপনারা জানেন পাঞ্জাবের, হরিয়ানার কিষাণ ভাইদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। সেদিন কিষাণ ভাইদের আন্দোলনকে দমানোর জন্য আপনারা দিল্লির চারপাশের রাজপথগুলোতে সেদিন আপনারা বড় বড় ব্যারিকেড দিয়েছিলেন, কিন্তু আপনারা জানেন মুসলমানরা যে লড়তে পারে
নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে সংবিধানের আর্টিকেল ধরে ধরে ধর্মনিরপেক্ষতা কাকে বলে তা কিন্তু পার্লামেন্টের মধ্যে বুঝিয়েছেন। আর পার্লামেন্টের যে লোকসভা টিভি, সেটার মধ্য দিয়ে শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে ভারতের বর্তমান সরকার, মোদী সরকার, সংখ্যালঘু সংখ্যায় কম মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে সংবিধানকে বিকৃত করে তারা কিভাবে জিহাদ ঘোষণা করেছে। মুসলমানরা জিহাদ ঘোষণা করেনি, জিহাদ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। মুসলমানদের টার্গেট করবেন না। যখন এই দেশ স্বাধীন করতে হয়েছিল তখন আরএসএস আর বিজেপি, হিন্দু মহাসভার নেতারা, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে তারা বড় বড় নেতারা সেদিন কিন্তু মুচলেখা লিখে দিয়েছিলেন। আর ভারতবর্ষের ওলামায়ে কেরাম, দারুল উলুম থেকে আলিয়া মাদ্রাসার ছাত্ররা ইংরেজদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন। পারবেন আবার নতুন করে আপোষহীন লড়াই করতে? হাত তুলে শপথ করুন, আল্লাহকে সাক্ষী রাখুন, আমরা আপোষহীন লড়াইয়ের জন্য তৈরি আছি। আমরা আপোষহীন লড়াইয়ের জন্য তৈরি আছি। কিন্তু ইসলাম ধর্ম আমাদেরকে শান্তির ধর্ম হিসাবে পরিচিত, আমাদেরকে ডিসিপ্লিন শিখিয়েছে। তাই কাবা শরীফের চতুর্পাশে যখন 50 লক্ষ মানুষ নামাজ পড়ে, সেখানে ডিসিপ্লিনের কোনো অভাব হয় না। এটা মেলা নয়, এটা মহা সম্মেলন। আরাফাতের ময়দানে গিয়ে যারা ডিসিপ্লিন শেখে তারা কিন্তু ডিসিপ্লিন রাখতেও জানে। আর যদি নরেন্দ্র মোদীদের মতন এমন শয়তানদের সামনে পড়ে, তাহলে ডিসিপ্লিন ভেঙে লড়াইটাও কিন্তু মুসলমানরা করতে জানে। ভাই আমার, আমি অত্যন্ত দুঃখিত, আমি ব্যথিত, আমি ভারাক্রান্ত। কাল সারাদিন লোকসভা টিভির সামনে বসেছিলাম। বিজেপির মূর্খ সাংসদ তারা যেভাবে সংবিধানের অপব্যাখ্যা করে হিন্দুত্বের জিগির তুলছিলেন, তাতে আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছিল। এরা সাংসদ হওয়ার আগে চা বিক্রি করেছে, কিন্তু সাংসদ হওয়ার পরেও বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা পবিত্র সংবিধানটা একবার পড়ে দেখেনি। তাই সংবিধান বিরোধী বক্তব্য গায়ের জোর দেখিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, পুলিশি ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে তারা পার্লামেন্টের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। ইতিহাস এই কাপুরুষ মোদী সরকারদের ক্ষমা করবে না। কেন? পাশে যখন একজন দুর্বল মানুষ আসে, তখন আমরা দাঁড়িয়ে গিয়ে বাসে বা ট্রেনে ওই দুর্বল মানুষটাকে চেয়ারে বসতে দেই। এটা মানবিকতা? তোমরা পার্লামেন্টে ভোট করছো, তোমরা সংখ্যার বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সেই ভোটাভুটিতে তোমরা জিতে যাচ্ছ। এটাকে কখনো বীরত্ব বলে না। দুর্বলদের বিরুদ্ধে আইন করাটাকে কাপুরুষতা বলে। তোমরা কাপুরুষ, তোমরা কাপুরুষ। মনে রাখো, নরেন্দ্র মোদী কাপুরুষ হিসাবে 500 বছরের ইতিহাসে তোমাদের নাম কালো অক্ষরে লেখা থাকবে। ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। ভাই আমার, অনেক বলার আলোচনা আছে, কিন্তু আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে। মনে করুন এটা লড়াইয়ের ময়দান। মনে করুন নিচে পিছনের দিকে দাঁড়াবেন না। বাচ্চা ছেলেগুলো সবাই উঠে দাঁড়িয়ে থাকুন। মনে করুন যে এটা লড়াইয়ের ময়দান। আমরা দেশবাসীকে একটা মেসেজ দিতে এসেছি। আজকে ফিলিস্তিনের নিরীহ ভাই বাচ্চা শিশুগুলো যখন লড়াই করছে, তারা
নীরবে হাসি মুখে শাহাদাত বরণ করছে। কিন্তু পৃথিবীর কাপুরুষত শক্তি, যারা আদর্শ দিয়ে নয়, যারা অস্ত্র দিয়ে শিশুদেরকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ফিলিস্তিনের শিশুগুলোও তারা কিন্তু পরাজয় স্বীকার করছে না। আমরা তাদের পাশে আছি। ভারতবর্ষের পররাষ্ট্র নীতি এই মজলুম মানুষগুলোর পক্ষে সাথ দিয়েছে, তাই আমরা ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে আছি। আমেরিকান সেন্টারের অদূরে দাঁড়িয়ে আমরা আজকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে। আর এই কাপুরুষ পৃথিবীর ইতিহাসে হিটলারের পরে তৃতীয় হিটলার নরেন্দ্র মোদীকেও জানিয়ে দিতে চাই যে তুমি মায়ানমার সরকারকে তখন সমর্থন করেছো যখন মায়ানমারের সরকারের ভূমিকা ছিল একজন জঘন্য খুনি। তুমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তখন সমর্থন করেছিল যখন নেতানিয়াহু হচ্ছে পৃথিবীর বুকে আর একটা হিটলার। ফলে আমরা এই ফিলিস্তিনের মজলুম ভাইদের পাশে সহমর্মিতা জানানোর জন্য আজকে এসেছি। আর আমেরিকাকে মেসেজ দিতে চেয়েছি, বিশ্বে যদি গুরু হতে চাও তাহলে নিরপেক্ষ ভূমিকা পালন করো। আমি এই কথা বলে আমার ভাইরা বক্তব্য রাখছেন।